আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এইচএসসি কোচিং ব্যাচ তোমাদের জন্য আজকেই সম্ভবত আমার লাস্ট ক্লাস, মানে এইচএসসি পরীক্ষার আগে কোচিং ব্যাচের জন্য। তো আমি বলছিলাম যে তোমাদেরকে সবগুলো অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন ক্লাস দিব বা সবগুলো অধ্যায় পড়ায় দেবো, কিন্তু এর মধ্যে দুইটা অধ্যায় স্থির তড়িৎ এবং আধুনিক পদার্থ বিজ্ঞান, এই দুইটা পড়াইতে পারি নাই আমি অসুস্থ থাকার কারণে। তো বাকিগুলো সবগুলাই কমপ্লিট করাই দিচ্ছি, ঠিক আছে? আজকে ভূতালোক বিজ্ঞান শেষ করাবো। আচ্ছা, তোমার প্রশ্ন দেখি, তরঙ্গমুখের প্রকৃতি উৎস হতে দূরত্ব নির্ভর ব্যাখ্যা করো। আচ্ছা, তরঙ্গমুখ কি বলতো? ধরো সূর্য আছে, হুম, বুঝো, জিনিসগুলো একটু বুঝো। সূর্য আছে, সূর্য থেকে আলো বের হইতেছে, ঠিক আছে? তো তুমি যদি সূর্য থেকে ধরো 1 কিলোমিটার দূরত্বে আছে, 1 কিলোমিটার, তো তোমার কাছে মনে হবে এগুলো প্রত্যেকটাই কি একটা তরঙ্গমুখ, এগুলো প্রত্যেকটাই একটা তরঙ্গমুখ। তো তোমার কাছে মনে হবে যে এগুলা গোলাকার। তুমি যখন সূর্যের কাছাকাছি থাকবা, সূর্য কি এখানে উৎস না? বলতো, সূর্য হচ্ছে উৎস। তো তুমি যখন সূর্যের কাছাকাছি থাকবা, তখন তোমার কাছে মনে হবে যে তরঙ্গমুখ গুলা গোলাকার। ধরো এখন তুমি এখান থেকে পৃথিবীতে চলে আসছো অনেক দূরে, এখনো জিনিসটা গোলাকার, কিন্তু তোমার কাছে তুমি শুধু দেখতে পারতেছো বেগুনি করে নেই এতটুকু অংশ, ঠিক আছে? তো এই পার্টটাকে যদি আমি জুম করি, তাহলে তুমি দেখতে পারবা এরকম বাঁকা হয়ে গেল, এরকম। তো এই জিনিসটা কি সরল রেখা মনে হইতেছে না তোমার কাছে? বলতো, বুঝতেছো? তুমি যখন সূর্য থেকে অর্থাৎ উৎস থেকে কাছাকাছি আসছো, তখন তোমার কাছে কি মনে হইতেছে? তরঙ্গমুখ গুলা গোলাকার। সেম ভাবে তুমি যখন অনেক দূরে যাইতেছো, তখন তুমি দেখতে পারতেছো কি এতটুকু জিনিস, কারণ তুমি হচ্ছে কি এতটুকু। তো তোমার কাছে মনে হইতেছে এখন তরঙ্গমুখ কি সরলরেখা। তো তরঙ্গমুখের প্রকৃতি এভাবেই দূরত্বের উপর ডিপেন্ড করে। যখন তুমি উৎস থেকে কাছে থাকো তখন তোমার কাছে মনে হয় গোলাকার, আর তুমি যখন উৎস থেকে দূরে চলে যাও তখন তোমার কাছে মনে হয় সরলরৈখিক। বুঝতে পারছি সবাই? তারপর ব্যতিচার এবং অপবর্তন আলোক ঘটনা দুটির মাঝখানে মৌলিক পার্থক্য কি? পার্থক্যগুলো আমি লিখি, হ্যাঁ। এই পাশে হচ্ছে ব্যতিচার আর এই পাশে অপবর্তন। আচ্ছা, ব্যতিচারে দুটি চির ব্যবহার করা হয়, দুটি চির ব্যবহৃত হয়। দুটি চির কি কিভাবে? ধরো এরকম, ঠিক আছে, এখানে উৎস রাখা থাকে, তারপর কি হয় এখানে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার এরকম হতে থাকে। এটা হচ্ছে কি ব্যতিচার। আর অপবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র একটা চিরি ব্যবহার করা হয়, এখানে উৎস থাকে, তারপর এখানে পর্দা থাকে, ঠিক আছে? এখানে হচ্ছে কি একটি চির। তারপর 2 নম্বরে, এক্ষেত্রে এই যে ডোরাগুলো আছে না, ডোরাগুলার প্রস্থ এবং উজ্জ্বলতা সেম। প্রস্থ ও সেম। অন্যদিকে অপবর্তনের ক্ষেত্রে মাঝখানে হয় উজ্জ্বল ডোরা একটা, অনেক উজ্জ্বল, তারপর হয় একটু অন্ধকার, তারপর হয় একটু আলো, একটু অন্ধকার, এরকম, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হয় না, প্রস্থ এবং উজ্জ্বলতা সেম না। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার আশা করি। তারপর সুসংগত উৎস এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 3টা জিনিস মনে রাখবা, এফ, 2 ওমেগা, 3 টি। দুটো উৎস আছে, ধরো এটা হচ্ছে একটা মোমবাতি, এটা আরেকটা মোমবাতি,
এখান থেকে কি হইতেছে, আলো বের হইতেছে, এখান থেকেও আলো বের হইতেছে। এই দুইটা আলোর যদি কম্পাঙ্ক বা এফ সেম থাকে, ওমেগা বা কৌণিক কম্পাঙ্ক সেম থাকে, টি বা পর্যায়কাল সেম থাকে, তাহলে উৎস দুইটা হবে সুসংগত। বুঝতে পারছি কি বলছি? কম্পাঙ্ক সেম, কৌণিক কম্পাঙ্ক সেম, পর্যায়কাল সেম। 2 নম্বরে যদি দশা পার্থক্য সেম হয়, কি সেম হয়? দশা পার্থক্য সেম হয়, তবে উৎস দুইটা কি হবে? সুসংগত হবে। বুঝতে পারছো? আর ব্যতিচারের ক্ষেত্রে সুসংগত উৎসের প্রয়োজন হয়, এটা মনে রাখবে। তারপর সূর্য থেকে আগত আলোর তরঙ্গ মুখের প্রকৃতি কিরূপ হবে? ফার্স্ট প্রশ্নে পড়াইছি না? সূর্য থেকে প্রথমে কি হয়? সূর্য থেকে কাছে দেখা যায় তরঙ্গ মুখের প্রকৃতি গোলাকার, কিন্তু এটা যখন অনেক দূরে চলে আসে, ধরো পৃথিবীতে যখন চলে আসে, তখন আমাদের কাছে মনে হয় এটা সরলরৈখিক। তাহলে সূর্য থেকে আগত আলোর তরঙ্গ মুখের প্রকৃতি হবে সরলরৈখিক। তারপর ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত দুটি চিরের একটি বন্ধ করে দিলে পর্দায় ডোরার কিরূপ পরিবর্তন দেখা যাবে? ঠিক আছে, এটা হচ্ছে পর্দা। এখানে আছে দুইটা চির, এই আছে একটা ধরো মোমবাতি, এখান থেকে আলো যেতেছে এই এই ঠিক আছে। এখন দুইটা চির আছে, সেজন্য কি হইতেছে? অপবর্তন। মাঝখানে একটা হইতেছে উজ্জ্বল ডোরা, তারপর অন্ধকার ডোরা, তারপর আবার উজ্জ্বল, এদিকে আবার অন্ধকার, এরকম। এখন যদি একটা বন্ধ করে দেওয়া হয়, তো কি হবে? শুধু একটা খোলা থাকবে। আর একটা খোলা থাকে কখন? অপবর্তনের ক্ষেত্রে। দুইটার মাধ্যমে কি থাকে? ব্যতিচার হয়। আর একটা খোলা থাকলে কি হয়? অপবর্তন। তো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত দুটি চিরের একটি বন্ধ করে দিলে কি হবে? অপবর্তন হবে। ফলে ডোরায় হবে, মাঝখানে হবে একটা উজ্জ্বল ডোরা, অনেক উজ্জ্বল ডোরা। তারপর হবে কি? একটা গৌণ অন্ধকার, এটাকে বলা হয় কি? মুখ্য উজ্জ্বল। এটা হচ্ছে গৌণ অন্ধকার। তারপর হবে কি? গৌণ উজ্জ্বল। তারপর হবে আবার গৌণ অন্ধকার, গৌণ অন্ধকার, গৌণ উজ্জ্বল, গৌণ অন্ধকার। বুঝতে পারছি? এভাবে হবে। ক্লিয়ার? তো কি হবে? একটা ছিদ্র যদি বন্ধ করে দিই, তাহলে হবে ব্যতিচার থেকে অপবর্তন সৃষ্টি হবে। আলোক বছর আসলে সময় নয়। সময় বলতো? আলোক বছর হচ্ছে আলো 1 বছরে অতিক্রম করে। আলো 1 বছর সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলা হয় কি? আলোক বছর। তো আলোক বছর যদি আমরা বের করি, আলোর বেগ প্রত্যেক সেকেন্ডে কত? 3 × 10⁻⁸ বা 3 কোটি কিলোমিটার। তো এটার সাথে 1 সেকেন্ডে যায় এতটুকু, তাহলে 1 বছরে কতটুকু যাবে? ইন্টু 365 ডেজ, ইন্টু একদিনে হয় 24 ঘন্টা, ইন্টু 3600 সেকেন্ড, এত কিলোমিটার। এটা ক্যালকুলেট করলে আসে 9.46 × 10⁻12 কিলোমিটার। তো এটাই হচ্ছে কি? এক আলোকবর্ষ। তাহলে বুঝতে পারতেছি কি আমরা? একটা আলোকবর্ষ আসলে সময় নয়। তারপর ব্যতিচারের ক্ষেত্রে উৎসদের খুবই কাছাকাছি রাখার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, উৎসদয় খুবই কাছাকাছি রাখা হয়। উৎসদের মধ্যে দূরত্বটা হচ্ছে কি? ছোট হাতের ডি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এখানে যে উজ্জ্বল অন্ধকার হবে, এটাকে কি বলা হয়? ঝালরের প্রস্থ। তো শুধু এতটুকু ঝালরের প্রস্থ, সূত্র কি বলতো? Z = বড় হাতের ডি বাই 2 × ছোট হাতের ডি। বড় হাতের ডি কি? এই দূরত্বটা হচ্ছে বড় হাতের ডি।
চিরদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে ছোট হাতের ডি। তাহলে জেড এর সাথে ডি এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না? ডি এর মান যত বড় হবে ঝালরের প্রস্থ তত কমবে, অর্থাৎ উজ্জ্বলতাটা কি হবে তত ছোট হবে। আর ডি এর মান যত ছোট হবে জেড এর মান তত বড় হবে। তো উৎসটা যদি খুবই কাছাকাছি রাখা হয় তাহলে ডি এর মান কি হয়? হ্রাস পায়। আর ডি এর মান হ্রাস পাইলে জেড এর মান বৃদ্ধি পায়। আর জেড এর মান বৃদ্ধি মানে কি হবে? এই যে উজ্জ্বল গুলা অন্ধকার গুলা ভালো মতো বোঝা যাবে, না হলে কি হবে একদম ধরো এরকম থাকবে, এর মধ্যে এতটুকু উজ্জ্বল এতটুকু অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এখন স্পষ্ট হবে না। বুঝতে পারছো? তো সেজন্য কি করা হয়, ব্যাটারির ক্ষেত্রে উৎসটা খুবই কাছাকাছি রাখা হয়। আচ্ছা, কাচের সমাবর্তন কোণ 57 ডিগ্রি বলতে কি বুঝো? এটা আমি অ্যান্সারটা লিখিয়ে দিই। হ্যাঁ, বলতে বুঝায় কাচ পৃষ্ঠে 57 ডিগ্রি কোণে আলো আপতিত হলে সেই আলো সম্পূর্ণ রূপে সমতল সমবর্তিত হয়। বুঝতে পারছো? তারপর রান্নার কাজে মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয় কেন? তোমরা কি মাইক্রোওয়েভের নাম শুনছো? মাইক্রোওভেন, ওভেন থাকে, ওভেনের ভিতর খাবার রাখা থাকে, খাবার রাখলে কি হয়? গরম হয়। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে হয়? মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে 30 সেন্টিমিটারের মতো। তো এই মাইক্রোওয়েভ শুধুমাত্র চর্বি, চিনি, পানি দ্বারা শোষিত হয়। কি বলছি? মাইক্রোওয়েভ হচ্ছে, ধরো তুমি ওভেনের ভিতর কি দিছো? খাবার দিছো। তো এই খাবারটার মধ্যে চর্বি, চিনি এবং পানি পার্টটা আছে, এই পার্টটা কি করে? মাইক্রোওয়েভ শোষণ করে। অন্যদিকে তুমি খাবারটা যেটার উপর রাখছো, ধরো কাচের বাটি, কাঁচ, প্লাস্টিক, এগুলা মাইক্রোওয়েভ শোষণ করতে পারে না। তো চর্বি, চিনি এবং পানি অর্থাৎ খাবারটা যখন মাইক্রোওয়েভ শোষণ করে তখন এর ভিতরে একটা গতি তৈরি হয় খাবারগুলোর ভিতরে। তো এই গতির ফলে তাপ উৎপন্ন হয়। বুঝতে পারছো? সেজন্যই কি হয়, খাবারগুলা গরম হয়। তো এভাবে রান্নার কাজে মাইক্রো তরঙ্গ বা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। বুঝতে পারছি? তারপর আলোর ব্যতিচারে সুসংগত আলোকউৎস ব্যবহার করা হয় কেন? কারণ কি বলতো? ব্যতিচারের ক্ষেত্রে কি হয়? উপরিপাতন অথবা মানে দুইটা ব্যতিচার, একটা হচ্ছে কি গঠনমূলক ব্যতিচার, আর একটা হচ্ছে কি ধ্বংসাত্মক ব্যতিচার। তো গঠনমূলক ব্যতিচারে কি হয়, ধরো এটা তোমার একটা তরঙ্গ আছে, শুধু এই পার্টটা বিবেচনা করো, এটা তোমার আরেকটা তরঙ্গ আছে, এরকম। এই দুইটা কি সুসংগত না? সুসংগত আমি আগেও পড়াইছি। এফ সেম হবে, কম্পাঙ্ক সেম হবে, ল্যামডা সেম হবে, তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে। তো কি হবে, এটা যদি এরকম হয় তখন সুসংগত কখন হবে? যখন পরেরটাও এরকমই হবে। ঠিক আছে, এটা এটা যখন সেম হবে তখন হবে সুসংগত। কিন্তু এটা আর এটা সুসংগত না। এটা 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 আর এটা সুসংগত, কিন্তু এটা আর এটা সুসংগত নয়। বুঝতে পারছি? তো এদের মধ্যে যখন উপরিপাতন হবে তখন কি হবে দেখো তো? ঠিক মতো কি উপরিপাতনটা হবে? এই আর এটা হয়ে যাবে এই, এই দুইটা মিলে উপরিপাতনটা কি সুন্দর মতো হবে? হবে না। কিন্তু এই দুইটা যখন উপরিপাতন হবে তখন কি হবে? জিনিসটা অনেক বড় হয়ে যাবে, তাই না? গঠনমূলক ব্যতিচারে। তো সেজন্য যদি সুসংগত উৎস না হয় তাহলে ব্যতিচারের ক্ষেত্রে কি হয় না? সেম হয় না। সেজন্য ব্যতিচারের ক্ষেত্রে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয়। বুঝতে পারছি সবাই? তারপর
স্থির পানিতে ঢিল ছুঁড়লে, ঢিল বানানটা ভুল হয়েছে, ঢিল ছুঁড়লে তরঙ্গমুখ পাওয়া যাবে কিনা? যাবে। কেন? ধরে তোমার পানি আছে, ধরো এটা হচ্ছে কি একটা গোল পানির গামলা, এখানে তুমি একটা কি মারছো, ঢিল মারছো, তো ঢিলটা এখানে পড়ছে, তো চারদিকে কি হবে, ধরেন এতটুকু পরিমাণ আর কি, এরকম একটা ওয়েভ চলে যাবে না? তো এই ওয়েভ গুলোই হচ্ছে কি তরঙ্গ, তরঙ্গ মুখ। ঠিক আছে, তার মানে কি পানিতে ঢিল ছুঁড়লে তরঙ্গ মুখ পাওয়া যাবে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয় ব্যবধান স্বল্প হওয়া প্রয়োজন কেন? পারবা না? একটু আগে পড়াইছি, একটু আগে। এই যে উচ্চতা খুবই কাছাকাছি রাখার কারণ, ডি এর মান কমবে তাহলে জেড এর মান বাড়বে। যে আলোক বৎসর ধরো মানটা আমি লিখে দিই, 6.27 ইন্টু 10^12 কিলোমিটার। কোনো কিছুতে আলোক বৎসর বলতে বোঝায় সেই মাধ্যমে, ধরো তুমি পানি মাধ্যমে বললা বা শূন্য মাধ্যমে বললা, তাহলে শূন্য মাধ্যমে আলো যতটুকু এক বছরে ট্রাভেল করবে সেটাই হচ্ছে কি আলোক বৎসর। তো কাচ মাধ্যমে আলো এক বছরে 6.27 ইন্টু 10^12 কিলোমিটার ট্রাভেল করবে, এটা কি বলা হয় কি কাচ মাধ্যমে আলোক বৎসর। ক্লিয়ার সবার? তারপর প্রকৃতিতে কোনো উৎসই সুসংগত উৎস নয় ব্যাখ্যা করো। তুমি প্রকৃতিতে যাই করো, সরি, তুমি প্রকৃতিতে যাই করো, দুইটা তরঙ্গের এফ, ওমেগা, ল্যামডা, টি কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, এই চারটা জিনিস সেম করতে পারবা না। ঠিক আছে, প্রকৃতিতে তুমি যাই করো একটা তরঙ্গের, দুইটা তরঙ্গের মধ্যে চারটা জিনিস সেম হবে না। তারপর আরেকটা জিনিস আছে দশা পার্থক্য, দশা পার্থক্য কি হবে না, কখনোই সেম হবে না, কিছু হলেও পার্থক্য থাকবে। সেজন্য প্রকৃতিতে কখনোই সুসংগত উৎস পাওয়া যায় না, হয়তো খুব কাছাকাছি পরিমাণে পাওয়া যায় কিন্তু সুসংগত পাওয়া যায় না একদম। তারপর উড্ডয়মান উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন? এটা আসলে থ্রিডি কিছু হইলে বোঝানো যেত ভালো, আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে কি একটা এরোপ্লেন, এটা হচ্ছে মাটি, উপরে আছে সূর্য। তো তুমি ধরো তুমি তো লাইটের নিচে বসে আছো এখন, তাই না, লাইট বা কোথাও বসে আছো, এটা ধরো তোমার টেবিলটা, তুমি উপরে তোমার হাতটা দাও, হাত দিলে নিচে কি দেখতে পারবা? ছায়া। কেন ছায়া? কারণ তোমার হাতের উপর আছে কি আলো, সেই আলোটা তোমার হাতের কারণে বাধাপ্রাপ্ত হইতেছে, সেজন্য কি হইতেছে এই স্থানটাতে ছায়া গঠিত হইতেছে। এতটুকু বুঝতে পারছো? তো যখন প্লেন যায়, প্লেনের উপর আছে কি সূর্য, তো নিচে কি হওয়া উচিত? ছায়া গঠন হওয়া উচিত না? উচিত কিনা বলো? উচিত। কিন্তু আলোর অপবর্তনের কারণে, ধরো তুমি যখন তোমার হাতটা ধরবা, হাতটা তুমি এরকম ভাবে ধরছো, এই, ঠিক আছে, তো আলোর অপবর্তনের কারণে সাইড থেকে যে আলোগুলো আসবে, সাইড থেকে যে আলোগুলো আসবে, একটু বোঝার ট্রাই করো, হয়তো চিত্রের মাধ্যমে বুঝতে পারবা না। সাইড থেকে যে আলোগুলো আসবে সেগুলোর কারণে কি হবে, এই জায়গাটায় আলো পড়বে, সাইড থেকে আলোগুলা প্লেনে বাড়ি খাবে, বাড়ি খাওয়ার পর নিচে যে জায়গাটায় আসলে ছায়া গঠন হওয়ার কথা সেই জায়গাটায় পড়বে। বুঝতেছো? আলো আসতেছে, সাইড থেকে যে আলোগুলা প্লেনের সাথে ধাক্কা খাইতেছে, ধাক্কা খাওয়ার পর নিচে যেখানে ছায়া গঠন হওয়ার কথা সেখানে কি হইতেছে, আলো পড়তেছে। তো সে আলো পড়ার কারণে ছায়া গঠন হতেছে না, প্লেন তো অনেক বড়, তো সেজন্য অনেক আলো এরকম চারদিক থেকে আইসা যেখানে ছায়া গঠন হওয়ার কথা আসলে সেই জায়গায় আলোটা পড়তেছে, সেজন্য ছায়া গঠন হতেছে না। ক্লিয়ার সবার? তো মূল কারণ কি? অপবর্তন। অপবর্তনটা আসলে কি হয় বলতো? এই যে এরকম একটা ছিদ্র থাকে, তো এটা দিয়ে যখন আলোটার মাধ্যমটা যায় তখন কি হয়, আলোটা বাইকা যায়, আলোটা যখন যায় আলোটা বাইকা যায়। এখানেও সেম জিনিসটাই হইতেছে, প্লেনের সাইড গুলোতে আলো লাগে, আলো বাইকা যেখানে ছায়া গঠন হওয়ার কথা সেখানে আলোটা পড়তেছে, সেজন্য
ছায়া গঠন হয় না। ক্লিয়ার সবার? তো এর মাধ্যমে তোমাদের সাথে ক্লাস শেষ। আর হয়তো পারবো না, স্থিরতরি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়তো সম্ভব হবে না। তো তোমাদের পরীক্ষার আগে যতটুকু সম্ভব তোমাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, ক্লাস দেওয়ার চেষ্টা করছি। গাইডলাইন গুলো আমার ফেসবুক পেজ লিখতেছি। পেজ আর গ্রুপে দেওয়া হয়েছে গাইডলাইন কোর্স গুলো। তোমাদের সামনে অ্যাডমিশন পরীক্ষা আছে, আপাতত অ্যাডমিশন নিয়ে ভাবার দরকার নাই, কিন্তু অ্যাডমিশন পরীক্ষাও তোমরা কিভাবে পড়বা, কিভাবে পড়লে তোমাদের ভালো হবে সবকিছু লেখার ট্রাই করব। তো আপলোড হবে সবকিছু ফেসবুক পেজে, ফল লার্নিং একাডেমিতে। ঠিক আছে? তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো পোস্টে। ততদিন ভালো থাকো, ভালো মতো পরীক্ষাগুলো দাও। এই, আল্লাহ হাফেজ। একটা জিনিস আমাকে একটু জানাবা, আমি যাকে সাদা স্লাইডে ক্লাস নিতাম সেই ক্লাসগুলো বেশি ভালো ছিল, মানে স্লাইড গুলো সাদা হলে বেশি ভালো নাকি কালো হলে বেশি ভালো? এই জিনিসটা আমাকে একটু জানাবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে।